আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা নেকলেস গল্পটি পড়ছিলাম। এটি হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে দেখতে পাই মসিয়ে মাথিলদাকে একটি কাপড়ের কথা বলতে বলে এবং দাম বলতে বলে। সে কিন্তু দাম বলে 400 ফ্রা। এরপরে কিন্তু পরের গল্পটা ব্যাখ্যা করার চেষ্টা করব। তবে আমার মনে হয় 400 ফ্রা হলে তা কেনা যাবে, কাপড়টি 400 ফ্রা হলে কেনা যাবে। শুনে তার মুখ ম্লান হয়ে গেল। তাহলে স্বামীর মুখ কী হয়ে গেল? মলিন বা ম্লান হয়ে গেল। কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে বরফ পাখি শিকারে গিয়েছিল, আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছে একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল। আচ্ছা, তাহলে ও বলল 400 টাকা লাগবে মাত্র। এটা শুনে কিন্তু তার চেহারা মলিন হয়ে গেল। কারণ সে কিছু টাকা জমিয়েছিল, সেগুলো নিয়ে একটি বন্দুক কিনবে এবং বন্দুকটি কিনে পাখি শিকার করতে যাবে কোথায়? নান্তিয়ারের সমভূমিতে। সেটা কিন্তু তার আগে থেকে একটা প্ল্যান ছিল মসিয়ের। কিন্তু এখন বলতেছে স্ত্রীর কি লাগবে? 400 ফ্রার একটি কাপড় লাগবে। এখানে একটি শব্দ হচ্ছে নান্তিয়ারের সমভূমি। নান্তিয়ার এটা হচ্ছে নান্তিয়াত, NANTIAT। নান্তিয়াত এটি হচ্ছে একটি ট্রাইবের নাম বা উপজাতির নাম বা একটি যৌথ গোষ্ঠীর নাম, যেটি ফ্রান্সের উত্তরে অবস্থিত। তারা কি থাকে, ওই সমভূমিতে কিন্তু বরফ পাখি পাওয়া যায়। বরফ পাখিটা একটু ছোট পাখি, যেটি সাধারণত বাদামি রঙের হয়। বরফ পাখি তিতির রকমের একটি প্রাণী, যেটি সাধারণত বাদামি রঙের হয়। তোমরা ছবির মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছ। এটাকে আমার অনেকটা চড়ুই পাখির মতো মনে হয়, যদিও পাখাটা একটু অন্যরকম, চড়ুই পাখির চেয়ে ভিন্ন। এটাকে কিন্তু কি বলা হয়? বরফ পাখি বলা হয়। ওই বরফ পাখি শিকার করার জন্য তার একটা বন্দুক কেনার কথা ছিল, সেগুলো কিন্তু এখন স্ত্রীর ফরক কিনতে চলে যাবে। এরপর কি বলছো? বেশ তু, আমি তোমায় 400 ফ্রা দেব। কিন্তু সে রাজি হয়ে যায়। কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিও। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে, ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। বল নাচের দিন বলতে যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু বল নাচের দিনে হবে। বল নাচ হচ্ছে একটি সামাজিক বিনোদনের নৃত্য অনুষ্ঠান। বল নাচ হচ্ছে একটি সামাজিক বিনোদনের নৃত্য অনুষ্ঠান, যেটি সাধারণত ইউরোপ আমেরিকার মধ্যে হয়ে থাকে। এই বল নাচের মধ্যে সাধারণত নাচা হয়। এই বল নাচটা একরকম ঘুরিয়ে ঘুরিয়ে নাচার মতো, ঘুরিয়ে ঘুরিয়ে না, এরকম পার্টির মধ্যে যে এরকম নাচানাচি করে, স্বামী স্ত্রী ধরে ধরে এরকম নাচানাচি করে, হাত ধরে, ওইটাকে বলা হচ্ছে বল নাচ। ওই বল নাচের অনুষ্ঠানের দিন যত এগিয়ে আসছে, মাথিলদার মন কিন্তু তত উদ্বিগ্ন হয়ে আসছে। এর কারণ অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, তোমার হয়েছে কি? গত 2-3 দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত লাগছে, অর্থাৎ তোমাকে অদ্ভুত অদ্ভুত লাগছে। তোমাকে মনে হচ্ছে বিচলিত, উদ্বিগ্ন। কেন? কারণটা কি? তোমার পোশাকও তো তৈরি হয়ে যাচ্ছে। সে জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছু নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। তাহলে তার কারণ কি? তার গয়না নাই। সে পোশাক পেয়েছে কিন্তু তার গয়না নেই। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে। কি হীনমনতা দেখো তার, কি হীনতা দীনতা দেখো। তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। তারপর স্বামী উত্তরে কি বলবো? কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো। সত্যকার অর্থ হচ্ছে রিয়েল বা বাস্তব ফুল দিয়ে, যেগুলো তরলতা যা ফুল দিয়ে তুমি সাজতে পারো। স্বামী কি বলল? যেহেতু তার কাছে গয়না নাই, সে এটা প্রেফার করলো। এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 ফ্রা দিলে তুমি 2-3টি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। তাহলে তুমি 10 ফ্রা দিয়ে কিন্তু তুমি 2-3টি সুন্দর সুন্দর গোলাপ ফুল পাবে। যেহেতু তোমার গয়না নাই, তাহলে তুমি এগুলো পরো। সেটা স্বামী প্রেফার করলো। এটা কিন্তু খারাপ প্রেফার নয়, খারাপ সাজেশন নয়। এটা কিন্তু তার সামর্থ্য অনুযায়ী এবং সময় অনুযায়ী খুব সুন্দর একটা সাজেশন ছিল, কিন্তু সেটা সে প্রত্যাখ্যান করে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনীময়দের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলু দেখানোর মতো
আর বেশি কিছু অপমানজনক নেই। এখানে একটি হচ্ছে খেলু দেখানো। খেলু দেখানো অর্থ হচ্ছে সস্তা দেখায় এমন। খেলু দেখানো অর্থ হচ্ছে সস্তা বা মূল্যহীন দেখায় এমন। তাকে গরিব দেখাবে, অর্থাৎ তার মনের গিয়া হচ্ছে তাকে ওই ফুল ফললে ওরা তো সবাই দামি দামি গয়না পরে আসবে, আর যদি ও যদি ফুল পরে যায় তাহলে তাকে গরিব দেখাবে। তার ভাবনা হচ্ছে এটি। তখন তার স্বামী চেঁচিয়ে উঠে বলল, আচ্ছা কি বোকা দেখো তো আমরা, যাও তোমার বান্ধবী মাদার ফুস চেয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়ুয়া গহনা যেন তোমায় দাঁড় দেয়। সে বলল, আরে কি বোকা দেখো তো, আমরা ফুলের কথা বলতেছি, অথচ তোমার বান্ধবীর কি আছে? তোমার বান্ধবী বড় লোক, ওর থেকে কিন্তু কি আনতে পারো, দাঁড় আনতে পারো একটা গয়না। সে প্রেফার করলো একটা। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট। যেহেতু তোমার পরিচয় আছে, অবশ্যই তোমাকে গয়না দিতে সে দ্বিধাবোধ করবে না। সে আনন্দধ্বনি করে উঠলো। তাহলে মেয়েটি আনন্দধ্বনি করে উঠলো, উল্লসিত হয়ে উঠলো। তারপর সে বলল, সত্যি তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে, তাহলে সে পরদিন তার বান্ধবীর বাড়িতে যাচ্ছে। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। এই হলো, আমি ফরক কিনছি, তবে আমার গয়না নাই, এসব বলল। মাদাম ফুস্টিয়া তার কাছের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জড়ুয়া গহনার বাক্স বের করে এনে তাকে খুলে বলল, ভাই যা ইচ্ছা এখান থেকে নাও। এখানে ভাই বলতে মেয়েকেই, ওই মেয়েটাকেই কি করা হচ্ছে, সম্বোধন করা হচ্ছে, যদিও মেয়েরা ভাই বলে ডাকছে আর কি। তাহলে সে একটা জড়ুয়া গহনা হচ্ছে মণিমুক্তওয়ালা গহনার বাক্স নিয়ে মেয়েটির সামনে আনলো এবং বললো, ওখান থেকে যাওয়া ইচ্ছা তাই না। কি উদার মনা দেখো এই ফুরস্টিয়ার। পরদিন সে প্রথমে দেখলো কয়েকটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তাখচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার বিনিশার ক্রুশ। এখানে যেহেতু একটি ফ্যাশনেবল মেয়ের কথা বা গল্প বলা হচ্ছে, এখানে অনেক কিছু মেয়েদের সাজসজ্জার জিনিস আসবে এবং তাদের পোশাকের কথা আসবে। সেগুলো আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো, যদিও আমি এগুলো নতুন নতুন শিখছি, আমি এগুলোর সাথে তেমন পরিচিতও না। একটি হচ্ছে কঙ্কন। কঙ্কন হচ্ছে কাঁকন বা চুড়ি। এটা হাতের মধ্যে যে চুড়ি দেয়, হাতের মধ্যে যে পরিধেয় চুড়ি আছে, এগুলোকে কিন্তু কঙ্কন বলা হয়। তাহলে কয়েকটি কঙ্কন ছিল ওই বাক্সে, আর কয়েকটি মুক্তার মালা এবং মণিমুক্তাখচিত কারুকার্য ভরা একটি সোনার বিনিশার ক্রুশ। একটি ক্রুশ ছিল। ক্রুশ হচ্ছে খ্রিস্টানদের যে সিম্বল আছে, এরকম ক্রস যে চিহ্ন আছে, সেটাকে কিন্তু ক্রুশ বলা হয়। এটা নিয়ে অনেক তাৎপর্য আছে, আমি আজকে সেটা হয়তো বলবো না। তাহলে একটা ক্রুশ আছে যেটা খ্রিস্টান ধর্মের প্রতীক বা সিম্বল। সেরকম হিন্দু ধর্মের মধ্যে দল থাকে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে সেরকম কিন্তু কোনো প্রতীক বা চিহ্ন নাই। কারণ ইসলাম ধর্মের মধ্যে যে আল্লাহর বিশ্বাসে যে সিস্টেম আছে, সেটা কিন্তু একদম অদৃশ্য বিশ্বাস। সেটা কিন্তু ইসলামের মধ্যে কিন্তু কোনো সিম্বল নাই। তাহলে ক্রুশটা কোথাকার ছিল? ক্রুশটা ছিল বিনিশার, অর্থাৎ যে বেনিস শহর আছে, এই বেনিসের ক্রুশ ছিল। এবং এর কি দিয়ে তৈরি ছিল? এটি তৈরি ছিল সোনা দিয়ে তৈরি মণিমুক্তাখচিত বিনিশা শহরের একটি ক্রুশও ছিল সেই বাক্সের মধ্যে, জড়ুয়া গহনার বাক্সের মধ্যে। আচ্ছা, আয়নার সামনে গিয়ে সে জড়ুয়া গহনাগুলি পরে পরে দেখে তার ইতস্তত করে, কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত করতে চেড়েও যেতে পারে না। সে এগুলো দেখছে, দেখে ইতস্তত হয়, নেবেও পাবে আবার না নেবেও পাবে। সে তো উচ্চাকাঙ্ক্ষী একজন মেয়ে, যদি আরো ভালো কিছু থাকে সেজন্য সে জিজ্ঞেস করে, আর কিছু নেই তোমার? কেন আছে, তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। কি উদার মনা মেয়ে দেখো ফরেস্টিয়ার। তারপর হঠাৎ সে কালো সেটিনের একটি বাক্স দেখলো, অপরূপ একখানা হীরার হার। তাহলে একটি সেটিনের বাক্স এনে দিল। সেটিন হচ্ছে রেশমি কাপড়, মসৃণ বা চকচকে রেশমি কাপড়কে কি বলা হয়? সেটিন বলা হয়। মসৃণ বা চকচকে রেশমি কাপড়কে সেটিন বলা হয়। এই সেটিনের একটা থলে বা একটি বাক্স তাকে এনে দিল। ওই বাক্সের মধ্যে একটি হীরার হার বা ডায়মন্ডের একটি হার ছিল, গলার হার ছিল। অদম্য কামনায় তার বুক দূর দূর করে ওঠে। অদম্য মানে হচ্ছে যে দমন করা যায় না এরকম কামনায়, কিন্তু তার বুক দূর দূর করে ওঠে। সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে।
সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দ বিহ্বল হয়ে যায়। এটা উচ্চারণ হচ্ছে বিহ্বল। সেরকম আরেকটি শব্দ হচ্ছে আহ্বান। এগুলো কিন্তু উচ্চারণের মধ্যে আসে বাংলা ব্যাকরণে। তারপর উদ্বেগ ভরা ইতস্ততভাবে সে জিজ্ঞেস করলো, তুমি ওইখানে আমার দ্বার দিবে? শুধু এটা কেন দেব না? নিশ্চয় দেব। তাহলে সে দেওয়ার জন্য রাজি হয়ে গেল, ফরেস্টার দেওয়ার জন্য, ওই হীরার বা ডায়মন্ডের গহনাটা দেওয়ার জন্য রাজি হয়ে গেল। তাহলে এখন যেটা প্রকাশ করার সেটা প্রকাশ করবে বান্ধবীকে। সে সবেগে তার বান্ধবীকে গলা জড়িয়ে ধরে, সবেগে ব্যাগ নিয়ে গিয়ে সে কিন্তু বান্ধবীকে জড়িয়ে ধরে, পরম আবেগে তাকে বুকে চেপে ধরে, তারপর তার সম্পদ নিয়ে চলে আসে। এবার বলনাসের দিন এসে গেল। বলনাসের দিন, যে অনুষ্ঠানের কথা বলছিলাম, বলনাসের দিন এসে গেল। মাদাম লুইসেলের জয় জয়কার। মাদাম লুইসেল অর্থাৎ হচ্ছে ওই মাথিল্ডা মেয়েটির জয় জয়কার, কারণ সে একটু সুন্দর পোশাক পরেছে, তারপর হীরার বা ডায়মন্ডের কণ্ঠহার পরেছে, গলাহার পরেছে, তাহলে তার জয় জয়কার। সে যেটা চেয়েছিল সেটা কিন্তু হতে যাচ্ছে। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়ী, সুদর্শনা, হাস্যময়ী, আনন্দপূর্ণ। এখানে তার 5টি গুণের কথা বলা হয়েছে, মনে রাখবা। একটি হচ্ছে সবচেয়ে সুন্দরী, আরেকটা হচ্ছে সুরুচিময়ী অর্থাৎ যার রুচি সুন্দর, সুদর্শনা যাকে দেখতে সুন্দর লাগে, হাস্যময়ী, আনন্দপূর্ণ, 5টি গুণের কথা বলা হয়েছে। সব পুরুষ তাকে লক্ষ্য করেছিল, এটাই বাস্তবতা। যেহেতু তাকে সুন্দর লাগছে, ছেলেটাই দেখবে। তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল। এটা কিন্তু তার চাওয়া ছিল, সবাই তার দিকে তাকাক, সবাই তার সাথে প্রেম আলাপ করুক। মন্ত্রিসভার সব সদস্যের তার সঙ্গে ওয়ালটস নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল। তাহলে মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে তার ওয়ালটস নৃত্য করতে ইচ্ছে হচ্ছিল। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন। শিক্ষামন্ত্রী কিন্তু তাকে দাওয়াত করছিল। তাহলে কি নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল? সেটা হচ্ছে ওয়ালটস নৃত্য। ওয়ালটস অর্থ হচ্ছে ঘুরানো বা রুলিং। ওয়ালটস অর্থ হচ্ছে ঘুরানো বা রুলিং, অর্থাৎ ঘুরে ঘুরে যে নাচ দেওয়া হয় সেটা কিন্তু ওয়ালটস নৃত্য। তোমরা যারা নৃত্য নিয়ে পড়ালেখা করো বা নৃত্য নিয়ে সংশ্লিষ্ট আসো, তারা কিন্তু এই নাচগুলো বেশি জানবে। বল নাচ, তারপর হচ্ছে ওয়াল্ট নাচ, এগুলো। আমাদের দেশের নৃত্যটা কিন্তু অন্যরকম। আমাদের মূলত একদম লাফানি তাফানি এরকম কিছু নাচানো হয়, কিন্তু ওদের নৃত্যের মধ্যে একটা অন্যরকম কিছু নৃত্য আছে যা আমাদের থেকে একটু ভিন্ন। তাহলে দুটো নৃত্যের কথা শুনলাম, একটা হচ্ছে বল নাচ আর একটা হচ্ছে ওয়াল্ট নাচ। আচ্ছা, তারপর যেহেতু সবাই তাকে দেখছিল, তার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করছিল, সে আনন্দমত্ত হয়ে আবেগ উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই পাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে সে যেন ভেসে যাচ্ছিল। আনন্দের মেঘে কিন্তু সে ভেসে যাচ্ছিল। এইসব আহুতি ও মুগ্ধতা তার জাগ্রত সব কামনা। আহুতি অর্থ হচ্ছে মহৎ কিছু। এখানে মুগ্ধতার সমার্থক শব্দও বলতে পারবা। মুগ্ধতা যেরকম একটা পজিটিভ মিন বহন করে, আহুতিও একটা পজিটিভ মিন বহন করে। তাহলে সব আহুতি ও মুগ্ধতা তার জাগ্রত সব কামনা বেশি আসছিল। যে কোনো মেয়ের অন্তরেই এই পরিপূর্ণ বিজয় কত মধুর। একজন মেয়ের এরকম আকাঙ্ক্ষা তাকে বলা হচ্ছে আর কি, সবাই তার দিকে তাকাক, সবাই তাকে সুন্দর বলুক, তাকে সবাই সুদর্শন বলুক, তাকে সবাই হাস্যময়ী বলুক, তার সাথে সবাই আনন্দ করুক। এটা কিন্তু একটি পাশ্চাত্য মেয়ের কামনা, এটা কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, তাহলে অনুষ্ঠান শেষ, এবার ঘরে আসার পালা। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে গেল কতটার সময়? ভোর 4টার সময়। রাত ফেরিয়ে, অর্থাৎ রাত কিন্তু ওখানে পার্টির মধ্যে চলে গেছে। ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাহলে আরো 3জন লোকের স্ত্রী কিন্তু বেশি ফুর্তি করছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধঘুমে বসেছিল। অর্থাৎ মসিয়ে, অর্থাৎ তার স্বামী, ওই মাথিল্দার স্বামী কিন্তু আর 3জন মেয়ের সঙ্গে বসে গল্প করছিল, আর ও মন্ত্রীদের সঙ্গে নৃত্য করছিল। এটা কিন্তু পাশ্চাত্য একটা সংস্কৃতি, পার্টির মধ্যে এটা হয়ে থাকে। তোমরা আমার চেয়ে এটি বেশি দেখবে, বেশি জানাটা স্বাভাবিক। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে 8 পর সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি জড়িয়ে দিল। তাহলে স্বামী একটি চাদর জড়িয়ে দিল, যখন আসছিল তখন
এই মাথিলদার উপর একটি চাদর জড়িয়ে দিল, যে চাদরটি ছিল আটপোরে। আটপোরে অর্থ হচ্ছে অতি সাধারণ, আটপোরে অর্থ হচ্ছে অতি সাধারণ বা সচরাচর যেটি ব্যবহার্য থাকে সেটাকে আটপোরে বলা হয়। যেমন আমাদের দুটো কাপড় থাকে বা দু ধরনের কাপড় থাকে, একটা হচ্ছে আমরা সচরাচর বাড়িতে ব্যবহার করি, আর একটা হচ্ছে অনুষ্ঠানে ব্যবহার করি। এই সচরাচর যেটা ব্যবহার করি সেটাকে কিন্তু আটপোরে বলা হচ্ছে। তাহলে যে চাদরটা ছিল সেটা কিন্তু আটপোরে ছিল, যেহেতু তখন ঠান্ডার পরিস্থিতি ছিল, ওই ঠান্ডার মধ্যে আসার সময় ওটি জড়িয়ে দেওয়ার জন্য কিন্তু স্বামী চিন্তা করে নিয়েছিল। সেটা যখন তার গলার মধ্যে দেয় সে কিন্তু সেটা নেয় না, কারণ সে মনে করে এটা পড়লে তার মধ্যে একটা দরিদ্রতা ফুটে উঠবে, যেটা কিন্তু পরে বলবে। বলনাসের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দরিদ্র পরিস্ফুটিত হয়ে উঠছিল। মেয়েটি তা অনুভব করতে পারে, তাই অন্য যেসব ধনীর মেয়ে দামি পশমি চাদর দিয়ে গা ঢেকেছিল তাদের চোখে না পড়বার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। অর্থাৎ স্বামী এই চাদরটা দিতে চাচ্ছিল, তো সে কিন্তু অন্য একটা ভাবে, অর্থাৎ ওটা দেখলে কিন্তু আমরা ওকে কি আমাকে ওরা গরিব মনে করবে, সে কিন্তু ওটা না দিয়ে থরথর করে হেঁটে যাচ্ছিল। আচ্ছা, লুইসন তাকে টেনে ধরে বলল, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে এখানে, আমি একখানা গাড়ি ডেকে আনি। আচ্ছা, সে এখন একটা গাড়ি ডেকে আনবে, তারা যেহেতু এখন বাড়িতে আসবে। কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না। তাহলে যখন তারা রাস্তায় গেল তখন কিন্তু কোনো গাড়ি পাওয়া গেল না। তারা গাড়ির কুচ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে, একখানাকে বলতে অর্থ হচ্ছে একখানা গাড়িকে, একখানাকে দেখে তার গাড়োয়ানকে ডাকতে থাকে। গাড়োয়ান এটা হচ্ছে গাড়ি থেকে গাড়োয়ান, অর্থাৎ গাড়ির ড্রাইভারকে কিন্তু একটা গাড়ি থেকে গাড়ির ড্রাইভারকে ডাকতে থাকে। গাড়ি প্লাস ওয়ান, গাড়োয়ান অর্থাৎ গাড়ির ড্রাইভার। সেরকম আরেকটা শব্দ হচ্ছে দারওয়ান। দর এটি হচ্ছে একটি ফার্সি শব্দ, দর যুক্ত ওয়ান, দারওয়ান অর্থ যে দরজা রক্ষা করে বা যে দরজার মধ্যে থাকে। এটা দুটো একটু সম্পর্কযুক্ত শব্দ। তাহলে তারা গাড়ি ডাকতে থাকে কিন্তু গাড়িটি আসে না, পরে কিন্তু তারা হাঁটতে থাকে, সেটা বলবে এখন। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। সিন এটি হচ্ছে একটি উত্তর ফ্রান্সের একটি নদী। আমরা এখানে ঘটনা পর্বে দেখতে পাচ্ছি তারা কিন্তু ফ্রান্সের উত্তরে ছিল, অর্থাৎ যে মাতিলদারা ফ্রান্সের উত্তরে ছিল। কারণ ওই যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে, সিন নদীর কথা বলা হচ্ছে, একজন ব্রেটনের কথা বলা হচ্ছে, ব্রেটনও কিন্তু উত্তর ফ্রান্সের একটি উপজাতি। তাহলে এদের অবস্থান কিন্তু উত্তর ফ্রান্সে ছিল, এটা মনে রাখবা। তাহলে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা সিন নদীর দিকে হাঁটতে থাকে। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি, যা পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা যেই দিনে এইগুলো নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়। অর্থাৎ তারা হাঁটতে হাঁটতে একটা গাড়ি পেল, যাদের গাড়ির ড্রাইভার কিন্তু নিশাচর ছিল, অর্থাৎ রাত্রে চালায় এরকম গাড়ি, এবং গাড়িটি ছিল একদম ওল্ড টাইপের, যেটি ফেরিসের রাস্তার মধ্যে কখন দেখা যায়, সন্ধ্যার পর দেখা যায়। যেগুলো ফেরিসের রাস্তার মধ্যে সন্ধ্যার পর দেখা যায় এরকম একটা গাড়ি পেল। ফেরিস বলতে এখানে পেরিতে বলা হচ্ছে, পেরি এটা হচ্ছে ফ্রান্সের লোকেরা ফেরিসকে পেরি বলে আর কি। তারপর তাহলে তারা গাড়িতে উঠলো, এখন বাড়িতে আসবে। ওইখানে তাদের মার্টার স্ট্রিটে তাদের দরজা পর্যন্ত নিয়ে আসলো। তাহলে তাদের ঘরের সামনে নিয়ে আসলো। তাদের ঘরের সামনে যে রাস্তা ছিল তার নাম ছিল মার্টার স্ট্রিট বা মার্টার রুট। মার্টার রুট পর্যন্ত গাড়িটি তাদের নিয়ে আসলো। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল, তাদের রুমে গেল। মেয়েটির সব কাজ শেষ, তার কিন্তু আজকে তার সব বাসনা কামনা উচ্চাকাঙ্ক্ষা সব পূরণ হয়ে গেছে। কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে। অফিস অর্থ হচ্ছে অফিসে, অর্থাৎ তারা 4টার মধ্যে আসছে। আবার কিন্তু স্বামী যেহেতু একজন কেরানি, তাকে আবার 10টার মধ্যে কোথায় যেতে হবে, তাকে আবার 10টার মধ্যে অফিসে যেতে হবে। তারা কিন্তু ঘুমানোর জন্য প্রস্তুতি নেবে আর কি। ঠিক সেই মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যাবে। সেটাই কিন্তু এই গল্পের ট্র্যাজেডি পয়েন্ট বা এই গল্পের মূল পয়েন্ট। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খুলে, তাহলে চাদরখানা সে পড়েছিল, যদিও ওইখানে যখন পার্টিতে থাকতে পড়ে নাই, তবে পরে এসে পড়েছে আর কি, যখন মানুষ কেউ দেখবে না। হঠাৎ সে আর্তনাদ করে উঠলো, সে দুঃখের চিৎকার করে উঠলো। তার হারখানা তার গলায় জড়ানো নেই, যে হারখানা
একজন থেকে দাঁড় নিয়ে তার গলা দিয়েছিল, সেটা কিন্তু এখন তার গলা নাই, হারিয়ে গেছে। তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, কি হয়েছে? উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, আমার কাছে মাদার ফরেস্টিয়ারের হারকা নাই। অর্থাৎ মাদার ফরেস্টিয়ার থেকে, বান্ধবী থেকে যে হারটা আনছিলাম, এই হারটা কিন্তু গলার মধ্যে নাই। আতঙ্কিত সে উঠে দাঁড়ালো, আতঙ্কিতভাবে মুশে কিন্তু আতঙ্কিতভাবে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের বাজের মধ্যে, পকেটে, সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু তা পাবে না। তাহলে সব কিছু তারা খোঁজ নেওয়ার চেষ্টা করলো। তারা পোশাকের মধ্যে খোঁজ নিল, বহির্বাসের মধ্যে খোঁজ নিল। বহির্বাস বলতে যা বাহিরে পড়া হয়, অর্থাৎ ধরো এটা দুটো শব্দ, একটা হচ্ছে অন্তর্বাস আর একটা হচ্ছে বহির্বাস। অন্তর্বাস অর্থে যেটা ভিতরে পড়ি, যেমন গেঞ্জি, গেঞ্জি একটা হচ্ছে অন্তর্বাস। আর এর বাইরে বা আউটার যেটা পড়ি সেটা কিন্তু বহির্বাস। যেমন এটা একটা বহির্বাস, পাঞ্জাবি একটা বহির্বাস, একটা কোট পরলাম বা যে শীতকালীন কোট আছে এগুলো পড়লাম, ওগুলো হচ্ছে বহির্বাস। তাহলে তারা সব পোশাক বহির্বাস সবগুলো দেখলো। যদিও শব্দ দুটো আমাদের কাছে একটু অন্য সেন্সে ব্যবহৃত হয়, তা তোমরা নেগলেক্ট করবার কি। তাহলে স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল, তোমার ঠিক মনে আছে? হ্যাঁ, আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তো আমার খেয়াল আছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয়। হ্যাঁ, সম্ভবত তাই। তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে? না। আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। তাহলে এই হারটা হারিয়ে ফেললো। কোথায় পড়ছে তারা জানে না, রাস্তায় পড়ছে কিনা জানে না, গাড়ি পড়ছে কিনা জানে না, এবং গাড়ির নম্বরটি নাও। এবার তাদের খুঁজার পালা। খুঁজার পালাটা কিন্তু দ্বিতীয় পর্বে আলোচনা করব। আমার একটা হার্টি সাজেশন থাকবে, যদি তোমাদের কোনো একটা বুঝতে কষ্ট হয় বা না বুঝো বা আমি মিস ইনফরমেশন দিই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে বা আমাকে ফেসবুকে ব্যক্তিগতভাবে জানাবে। জাজাকুমুল্লাহ ফর ওয়াচিং।